স্বাগত ৭১-এর খেলাযোগে, সাথে আছে আমি কোহিনুর কণা। পুরো দেশ শোকের সাগরে ভাসছে, শুনশান নীরবতা ক্রীড়াঙ্গনেও। সিলেটে বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটাররা মাঠে খালেদা জিয়ার জন্য করেছেন মাগফিরাত কামনা। এদিকে 2 দিন শোক পালনের পর আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের বাকি খেলা। এবার চট্টগ্রাম পর্বে বিপিএলে কোনো ম্যাচ হচ্ছে না। 12ই জানুয়ারি পর্যন্ত সিলেটে চলবে এবারের বিপিএল। নাহিন বিন জসিমের রিপোর্ট। থমকে গেল মহাকাল, শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায়। থমকে গেছে দেশ, স্তব্ধ প্রকৃতি, ক্রীড়াঙ্গনও রং হারিয়েছে তাঁর চলে যাওয়ায়। শেষ বিদায়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ক্রীড়ানুরাগী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, লাখো মানুষের প্রার্থনা। আপসী নেত্রীর শেষ বিদায় অনুষ্ঠানে থাকতে পারেননি ক্রিকেটাররা। সিলেটে মাঠে দাঁড়িয়েই তাই মাগফিরাত কামনা। মাঠের জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন ঢাকার প্রতিটা সেকেন্ডে। ঢাকায় জানাজা শেষে 2 হাত তুলে মুশফিক, মিরাজ, সোহানদের প্রার্থনা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ হাজির পরিচালকরা। কোচ, ধারাভাষ্যকাররাও ছিলেন একই কাতারে। পেছনে দাঁড়িয়ে ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকসও জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান। ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা 2 দিন খেলা বন্ধ রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে রাষ্ট্রীয় শোক চলছে। স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বরের খেলা। 4 জানুয়ারি একই মাঠে হবে ওই ম্যাচ 2টা। সিলেটে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে বুধবার জরুরি বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন সিদ্ধান্ত, বাতিল করা হয়েছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের সব খেলাই এখন হবে সিলেটে। আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটায় দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। 12 জানুয়ারি পর্যন্ত খেলা চলবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর বিপিএল চলে যাবে ঢাকাতে। ফাইনাল 23 জানুয়ারি। নাহিন বিন জসিম, ৭১, সিলেট। আইএল টি-20 এলিমিনেটর ম্যাচে রাত 8:30টায় মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স আর দুবাই ক্যাপিটালস। বাঁচামরার ম্যাচে নিজেদের মাঠ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নাইট রাইডার্সকে আতিথ্য দেবে ক্যাপিটালস। সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে সেরা 3-এ থাকা মুস্তাফিজুর রহমানের বড় অবদান আছে দুবাইকে প্লে অফে নেয়ার। আবার মুস্তাফিজ আইএল ছেড়ে দেশে ফেরার পর 1 ম্যাচ খেলে সেটাই হেরেছে দুবাই ক্যাপিটালস। তাই আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে নতুন কৌশলে মাঠে নামতে হবে মোহাম্মদ নাবিদের। অপরদিকে বাঁচামরার ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা আবুধাবির আত্মবিশ্বাস আছে তুঙ্গে। সল্ট পেপারদের মতো টপ অর্ডার ব্যাটাররাও আছেন দারুণ ফর্মে। 2 দলের এই ম্যাচে যে হারবে তারই গোছাতে হবে ব্যাগ। অপরদিকে জয়ী দল সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসান আর এমআই এমিরেটসের। বিগ ব্যাশে দুপুর 2:15টায় পার্থ স্কচার্সের মুখোমুখি হবে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। খড়ের মাঠ ব্লানস্টোন অ্যারেনায় পার্থকে আতিথ্য দেবে হারিকেন্স। বিগ ব্যাশের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ হারের পর টানা 3 ম্যাচ জিতেছে হোবার্ট। হারিকেন্সের টানা সাফল্যে অবদান রাখছেন রিশাদ হোসেন ও 5 ম্যাচ 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের লিস্টে রিশাদ হোসেন আছে 2 নম্বরে। এর মধ্যে হোবার্টের সর্বোচ্চ উইকেটের মালিক বাংলাদেশের লেগ স্পিনার। তবে নতুন বছরের প্রথম দিনের ম্যাচটা সহজ হওয়ার কথা নয় রিশাদদের জন্য। পয়েন্ট টেবিলের 3-এ থাকা পার্থ আছে মিচেল মার্শ, ফিন অ্যালেন, কুপার কানলির মতো ভয়ানক সব ব্যাটার। যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের চোখের জলের কারণ হতে পারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিতে। নতুন বছরের প্রথম দিনে ইংলিশ চ্যাম্পিয়নশিপে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড আর হামজা চৌধুরীর লেস্টার সিটি। পুরনো বছরের কঠিন সময় পেছনে ফেলে 2 দলই
মরিয়া ঘুরে দাঁড়াতে। লেস্টার সিটির ডার্বি কাউন্টির বিপক্ষে 2-1 জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ম্যাচে জ্বলে উঠেছিলেন তরুণ জর্ডান জেমস। চলতি মৌসুমে 20 ম্যাচে এটি ছিল তার 7ম গোল। হামজার দল এখন লিগে 12 নম্বরে। প্লে অফের স্বপ্ন বাঁচাতে তাই ধারাবাহিকতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেফিল্ড ইউনাইটেডও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে। তবে নতুন বছরের দিনে লেস্টার টানা 8 ম্যাচ অপরাজিত। ম্যাচের ভেন্যু ব্রামান লেনেও হামজাদের দাপট চোখে পড়ার মতো। যদিও লেস্টারের শেষ ম্যাচে ডার্বি কাউন্টির বিপক্ষে সামান্য চোট পাওয়া এই ম্যাচে হামজা শুরুর একাদশে না থাকার সম্ভাবনাই বেশি। বিপরীতে শেফিল্ড ইউনাইটেড নতুন বছরে খুব একটা স্বস্তিতে নেই। শেষ 8 ম্যাচে মাত্র 1 জয়। নতুন বছরের শুরুতে এই ম্যাচ দিয়ে হামজাদের মৌসুম বদলে দেওয়ার বার্তা দিতে পারে। দর্শক, আমরা খেলা যোগের শুরুতেই জানিয়েছিলাম যে খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত হয়ে পড়েছে সারা দেশ এবং ক্রীড়াঙ্গনও থমকে গিয়েছিল। আজ থেকে বিপিএল শুরু হচ্ছে। বিপিএল কেমনভাবে চলবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যথারীতি থাকবেন একজন অতিথি। আমরা দেশের ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা করব। 2025 গেল, আজ শুরু হচ্ছে নতুন বছর। পুরনো বছরে কি পেয়েছি, নতুন বছরে আমাদের প্রত্যাশার জায়গাগুলো, সেসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। শুরুতেই যদি, কারণ এখনও দেশে যে শোকের আবহটা চলছে আমরা সবাই জানি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে এবং সেজন্য ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি থমকে গিয়েছে। সবাই আসলে শোক পালন করছে। সর্বস্তরের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। আমরা একটা গ্লোরিফাই মৃত্যু দেখেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরলই বটে। আমরা যদি একটু ক্রীড়াঙ্গনকেই অ্যাটাচ করতে চাই, যে আসলে খালেদা জিয়া যখন ছিলেন তার শাসনামলে ক্রীড়াঙ্গন কতটা এগিয়ে ছিল। আমরা জানি যে তার সন্তান আরাফাত রহমান কোকো, তিনি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং যে সময়টাতে চেয়ারম্যান ছিলেন সে সময় আমরা যদি দেখি আদতে ক্রিকেটের উন্নয়নটা সব থেকে বেশি সে সময় হয়েছে। তিনি একজন কোচকে এনেছিলেন, অস্ট্রেলিয়ান রিচার্ড ম্যাকিন্স। তিনি তাকে আনার পরে আমরা দেখেছি সাকিব, তামিম, মুশফিকদের কথা যদি বলি, তাসকিন, মুমিনুল, তারা পর্যন্ত বা তাদেরকে নার্চার করার ব্যাপারটা সেটা করেছিলেন এই কোচ। এবং অনেকেই এইটা এইচপি দল গঠন করা হয়েছিল, এইচপি টিম, সেটা নিয়ে অনেক কথা তখনকার সময় বলা হয়েছিল যে আলটিমেটলি এখান থেকে আউটকাম কী হবে। কিন্তু কোকো একা লড়াই করে গেছেন এবং সেটার আউটকাম এখনও পর্যন্ত বাংলাদেশ পাচ্ছে। এখনও পর্যন্ত আমরা আমাদের যখন হিস্ট্রি ঘাঁটি, পঞ্চপাণ্ডবের কথা বলি বা তাদের পারফরমেন্সের কথাই বলি, সব কিছু মিলিয়ে তার অবদান যদি আমরা একটু মনে করার চেষ্টা করি। রাইট। সো বিষয়টা হচ্ছে যে আপনার কাছে স্পোর্টসে প্রথমত আপনি যে দায়িত্বে থাকেন, যদি আপনার খেলাধুলার প্রতি প্যাশন থাকে, ভালো লাগা থাকে, তাহলে আসলে আপনি অটোমেটিক্যালি খেলার প্রতি একটা সফট কর্নার কাজ করে। আপনি যখন ভিশনারি হবেন তখন আসলে এই ধরনের উদ্যোগ বা চিন্তা ভাবনা করা যায়। এবং সেটাই আমরা দেখেছি। লাকিলি বাংলাদেশে মোটামুটি যখন যে সরকারি এসেছে, কি হয়েছে, স্পোর্টস একটা সবসময় লাইমলাইটে থেকেছে বা আলোচনা জন্ম দিয়েছে। এখন খালেদা জিয়ার সময়ে যেটা হয়েছিল, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য এসেছিল 2003, এবং তারপরে আমরা দেখেছি তার সন্তানদেরও স্পোর্টসের সঙ্গে যুক্ত হতে, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তারা বিভিন্ন সময় আসলে স্পোর্টসের নানাভাবে তাদের অবদান রেখেছেন, প্রায়োরিটি লিস্টে এগিয়ে রেখেছেন, এবং সেটা সুফল আপনি যেটা বলেন অবভিয়াসলি ক্রিকেটে পাচ্ছে। এবং একই সাথে আমার মনে হয় যে বাংলাদেশের স্পোর্টসের থেকে ওই 2003-এর কথাটা কেন বললাম, সেই দলটির যিনি সাবজয়ী অধিনায়ক, তিনি এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। মানে স্পোর্টস থেকে একজন লিডারও আমরা পেয়েছি, তৈরি হয়েছে। এবং সেটার জন্য অবশ্যই আসলে ক্রেডিট গোজ টু বিএনপি, খালেদা জিয়া, এবং আপনি আরাফাত রহমান কোকোর কথা বললেন, তারা আসলে সবসময় যে বললাম যে স্পোর্টসের প্রতি ভালোবাসা থাকলে, ভালো লাগা থাকলে আসলে যে কেউ যে দায়িত্বে থাকুক স্পোর্টসে আলাদা করে কিন্তু খোঁজ খবর নেয়, এগিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নানা রকম পজিটিভ ইম্প্যাক্ট আসে, যেটা আসলে সারা দেশের জন্যই একটা সুফল বয়ে আনে। এবং এখন আমরা দেখছি অনেক রকম উদ্যোগ আস্তে আস্তে নেওয়া হচ্ছে। ধরুন লেটস একেবারে যদি সাংস্কৃতিক উদ্যোগের কথা বলি, নতুন করে থেকে শুরু করে নানান রকম স্পোর্টসকেও আমরা দেখছি নানাভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে। এবং এটা আসলে সবসময় শুধু ক্রিকেট, ফুটবলে না থেকে সব ধরনের খেলাতে যাওয়া উচিত। এবং আই হোপ যে সামনে একটা নির্বাচন আসবে, নতুন সরকার আসবে ক্ষমতায়, এবং তারাও আসলে এই দিকটার কন্টিনিউটি ধরে রাখবে। নিশ্চয়ই। আমরা যদি একটা জিনিস দেখি, এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ। যাই হচ্ছে, মেট্রো রেলের কোনো একটা কিছু উদ্বোধন হবে, সেটা আমরা সাথে সাথে দেখছি, বা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমরা দেখেছি পদ্মা সেতুর একটা স্প্যান বসানো হবে, সবসময় সেটা নিয়ে অনেক বেশি এক্সপোজার। যে সময়টাতে খালেদা জিয়া
ছিলেন শাসন আমল, সেই সময় এত এক্সপোজার ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কারো হাতে সেভাবে ফেসবুক ছিল না, মানে কি হয়েছে কি তখন করা হয়েছে সেসব কিন্তু আমরা সেইভাবে হয়তো জানি না। সে কারণে অনেকেই হয়তো খুঁজতে গেলে খুঁজে পাবেন না যে আসলে কি কাজটা হয়েছে। কিন্তু যেটা আসলে একদম শুরুতেই বলেছি যে এইচপি টিমটাকে নিয়ে কাজ করা, এবং যে কোচের নামটা আমি বলেছিলাম রিচার্ড ম্যাকিন্স, তিনি একটা সময় বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ফ্রাস্ট্রেশন নিয়ে, যে তিনি যে কাজটা করেছেন সরকার বদলের পরে সে কাজটা বন্ধ হয়ে গেছে, ঠিকমতো ডিপিএল হতো না, ঘরোয়া লিগগুলো হতো না, এবং খেলোয়াড় খুঁজে নেওয়ার যে কাজটা একাডেমিতে সেই কাজটাই আসলে আর করা হয়নি। সে কারণে তিনি বলেছেন যে বাংলাদেশের অনেক বেশি সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু আসলে খেলাগুলো রেগুলার হচ্ছে না, আমরা খেলোয়াড় যাদেরকে পেয়েছি সিনিয়রদেরকে নিয়েই কাজ করতে হয়েছিল। এই যে হতাশা জানিয়ে গেছে, মানে আপনি যেটা বলছিলেন যে সরকার পরিবর্তন হয়, পলিসি পরিবর্তন হয়, তারপর দেখা যায় ইমপ্যাক্ট পড়ে আসলে সবখানে। বাট একই সাথে ধরুন এই ধরনের উদ্যোগ, এটার আসলে রিচার্ড ম্যাকিন্সের কথা যেটা বলি খুবই দুঃখজনক। মানে অবভিয়াসলি তার একটা সুফল বাংলাদেশ ক্রিকেট আজও ভোগ করে চলেছে, এবং তাকে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের সংশ্লিষ্ট প্রত্যেকে তাকে তার কথা আলাদা করে বলে, মিস করে তাকে। এবং অবভিয়াসলি মানে ক্রিকেটের উনি আসলে দেখিয়ে গিয়েছিলেন যে আপনার কাজটা করতে হলে আসলে গোড়া থেকে করতে হয়, এজ ক্রিকেটারদের নেই, ইয়াং ক্রিকেটারদের নিয়ে, এবং সেই জায়গা থেকে তাদের ফাউন্ডেশন ভিটটা কিভাবে তৈরি করতে হয় সেটা রিচার্ড ম্যাকিন্স ভালো করে দেখেছেন। ওই সময় আরাফাত রহমান কোকো বিসিবিতে ছিলেন, এবং বিসিবিতে আরও যারা ছিলেন আমার মনে হয় ক্রেডিট গোজ টু এভরি ওয়ান অফ দেম। কারণ ওই সময় একটা বিনিয়োগ করা এবং এটা বিভাবে চিন্তা করা, এবং সেটার যে রিটার্ন এতদিন ধরে বাংলাদেশ দল পাবে বা ক্রিকেটে আমরা পাবো, সেটা কিন্তু ওই সময় চিন্তা করাটাও একটা বিরাট বড়, আমি বলবো যে সাহসের ব্যাপার ছিল, সেটা করতে পেরেছিল বাংলাদেশ। সো অবভিয়াসলি সেটা সুফল তো আমরা পাচ্ছি। বাট এগেইন আমার মনে হয় যে আমরা এই পুরনো সংস্কৃতিতে যেন না ফিরে যাই, সামনে যেটাই হোক যারাই থাকুক তারা আসলে স্পোর্টসে যেন আলাদা করে ওই ইম্প্যাক্টটা না পড়ে, যেন মানে নেতিবাচক ইম্প্যাক্ট না পড়ে, আমরা সেটাই থাকবে চাওয়া। নিশ্চয়ই তারা নিশ্চয়ই ভিশনারি প্ল্যানটাই করবেন, যেন এমন একটা প্ল্যান করবেন সেটার ফলাফল যেন কয়েক দশক ধরে আসলে ভোগ করা যায়। দীর্ঘস্থায়ী চিন্তা করতে হবে আসলে। প্রত্যেকটা দেশে আমরা তাই দেখতে পাই যে যত কিছুই বদল হোক পলিসির আসলে বদল হয় না, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে সবকিছু আসলে একদমই বদলে যায়। আমরা একটু যদি আসি যে বিপিএল বন্ধ ছিল, আজ থেকে শুরু হচ্ছে, খুবই দুঃখজনক, চট্টগ্রামে হচ্ছে না। চট্টগ্রামের যারা সমর্থক ছিল তারা আসলে খুবই হতাশ। চট্টগ্রাম নামটার সাথেই আসলে এবার একটা বলি না কুফা কাজ করে চট্টগ্রাম দল, তারা রাখতে পারলো না নিজেদের। আমার মনে হয় অনেক ক্রিকেট ফ্যান এদিক দিয়ে খুশি হবে যে চট্টগ্রামের আমি বলবো যে বেশ প্যাথেটিক পারফরম্যান্স, দল নিয়ে তাদের হতাশা আছে, সেইটা অ্যাটলিস্ট তাদেরকে আর দেখতে হচ্ছে না, ঘরের মাঠে গিয়ে অ্যাটলিস্ট সাপোর্ট তো দিতে হতো ওই চট্টগ্রামকে, যেটা আমরা সিলেটে দেখছি, সিলেট টাইটার্সের জন্য প্রত্যেক দর্শক গলা ফাটাচ্ছে। কিন্তু এটা চট্টগ্রামের জন্য আসলে খুবই খুবই দুঃখজনক। বাট কিছু করার নেই আসলে, এটা এমন একটা ঘটনা যেটা কন্ট্রোল আসলে কারো হাতেই ছিল না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আসলে যে কোনোভাবে এটাকে দ্রুত শেষ করতে চায় 23 জানুয়ারির মধ্যে, এবং সেটার জন্য আসলে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না, টুর্নামেন্টটাকে কুইক করা এবং অ্যাকচুয়ালি আবার চিটাগাং যাওয়া, আবার ঢাকা আসে, ওই মাঝখানে আবার 2 দিন করে গ্যাপ দিতে গেলে টুর্নামেন্ট আরও লম্বা হয়ে যেত, এবং তখন যেহেতু আমরা জানি সামনে আসলে ন্যাশনাল ইলেকশন সবার প্রায়োরিটি, ফলে এই খেলাটাকে আসলে তার আগে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। সেটা একটা ব্যাপার আছে, আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের জন্য শেষ প্রস্তুতির একটা ব্যাপার আছে, মানে এই আসলে করা ছাড়া কোনো ওয়ে ছিল না চট্টগ্রামের। বাট আমার মনে হয় বিসিবির নিশ্চয়ই এটা চট্টগ্রামকে পুষিয়ে দেওয়া দরকার আছে যে কোনোভাবে, যেমন তারা নতুন টুর্নামেন্ট করছে, সেটা আসলে বগুড়া এবং রাজশাহীতে হবে শুনছি, প্রবাবলি খুব শীঘ্র হয়তো তারা রাজশাহীর জন্য ওয়াই নট শুধু রাজশাহীকে ঘিরে, আই মিন শুধু চট্টগ্রামকে ঘিরে চট্টগ্রামের ক্রিকেটারদের নিয়ে একটা টুর্নামেন্ট তারা করতে পারে। নিশ্চয়ই পুরো টুর্নামেন্টের অর্ধেকটা সিলেটে হচ্ছে, অর্ধেকটা ঢাকায় হচ্ছে। ঢাকায় আসলে টুর্নামেন্ট ফিরতে পারবে কিনা সেটা নিয়েও একটা তো কনফিউশন আছে, কারণ পলিটিক্যাল ব্যাপারগুলো নিশ্চয়ই অনেক বেশি, নতুন বছর শুরু হয়ে গেছে, কিছুদিন পরেই নির্বাচন, সব কিছু মিলিয়ে মানে 23 তারিখে আপনার সাথে বোধহয় বিপিএল শুরু হওয়ার সময় আমার কথা হচ্ছে যে শুরু তো হচ্ছে, শেষ হবে কিনা, এবং তখনই সিকিউরিটি নিয়ে কনসার্ন জানিয়েছিলেন বিসিবি, এবং তারা অবশ্য আশাবাদী ছিলেন ঢাকায় তারা যে কোনোভাবে এটা করতে চান। কিন্তু এটা তো আসলে একটা ইম্প্যাক্ট তো পড়লো, এবং অনেক ক্রিকেটারকে আমরা এবার দেখেছি শেষ পর্যন্ত তারা আসছেন না বা আসেননি, এনওসি পাননি, এরকম খবর আছে, এবং অনেক টিমই শেষ পর্যন্ত তড়িঘড়ি করে এগোচ্ছে, এবং এখন আসলেও এখনও কিন্তু বড় চ্যালেঞ্জ বিপিএলটা শেষ করা, এত সব চ্যালেঞ্জেস মাথায় নিয়ে। নিশ্চয়ই আজকে যে দুটো ম্যাচ আছে সেটা নিয়েই যদি আমরা একটু কথা বলতে চাই, রাজশাহী রংপুর হাই ভোল্টেজ ম্যাচ, সেটা নিয়ে একটু আগে কথা বলি। রংপুর রাইডার্স একটাই মাত্র ম্যাচ খেলেছে, রাজশাহী 3টা খেলেছে। রংপুর রাইডার্সকে তো আমরা সবসময় দেখতে থাকি যে তারা খুবই শক্তিশালী একটা দল, এবং তারা তাদের প্রথম ম্যাচে সেইভাবেই আসলে জিতেছে। রাজশাহীর বেলা একটু উত্থান পতন তারা এরই মধ্যে দেখে ফেলেছে, 3টা প্রথমে জয়, হাই স্কোরিং ম্যাচ সেখানে চেস করে জেতা, এরপরে আবার লো স্কোরিং ম্যাচ সেটাতে হারা, এরপরে আবার কামব্যাক করা, সবকিছু মিলে এই হাই ভোল্টেজ ম্যাচটা মানে শান্ত বনাম সোহান। আমার মনে হয় এই ম্যাচটার দিকে আলাদা করে প্রত্যেকেরই চোখ আছে বা থাকবে। টুর্নামেন্টে যখন শুরু থেকে দলগুলো গঠন হলো, অকশনের পরপরই মনে হচ্ছিল আছে কাগজে কলমে রংপুর ইজ অলওয়েজ লাইক
তারা সবসময় বড় দল হয়, ফেভারিট হয়। গত 3বার তারা প্লে অফ খেলে বিদায় নিয়েছে রংপুর, যেটা আসলে খুবই খুবই দুঃখজনক তাদের জন্য। অন্যদিকে রাজশাহীর বিপরীত দিকে হচ্ছে অনেকটা ডার্ক হর্স প্রথমে মনে হচ্ছিল, বাট এখন তারা আস্তে আস্তে কাগজে কলমে মনে হচ্ছে আচ্ছা এই দলটা অনেক শক্তিশালী, এবং একই সাথে পারফরমেন্স ওয়াইজ তাদেরকে আসলে নিয়ে দেখার আগ্রহ তো ছিলই। বাট রাজশাহী কেমন করে এগেনস্ট দ্য স্ট্রংগেস্ট অপোনেন্ট লাইক রংপুর, সেইটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লড়াই আজকের। এবং অবশ্যই এই লড়াইটা অনেক বেশি, যেরকম ব্যাটসম্যানদের আপনি শান্ত বনাম সোহান, এদিকে লিটন আছে, ন্যাশনাল টিমের অনেকে স্টাররা আছেন, দু টিমে তানজিদ তামিম আছেন আরেকদিকে। বাট একই সাথে আমার মনে হয় যে দেখার বিষয় থাকবে বোলারদের পারফরমেন্স। এবং আমরা দেখেছি যে রংপুর এবং রাজশাহী এই দুটো দলেই শুধু বেঞ্চে এমন এমন তাদের স্ট্রেংথ আছে, যেমন তারা আমরা দেখেছি যে রাজশাহী গত ম্যাচে লামিচানাকে খেলায়নি, এবং এটা নিয়ে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে আলাদা করে, তারা লোকাল স্পিনারকে খেলিয়েছে। রাইট, সো আমার মনে হয় যে এটা বেশ ইন্টারেস্টিং হবে রাজশাহী এবং রংপুরের মধ্যে। বোলিং সাইড যেহেতু বলেছেনই, আমরা যদি রংপুরের বোলিং সাইডটা নিয়ে কথা বলি, সেখানে মোস্তাফিজুর রহমান রংপুরে খেলছেন, এবং তাকে আমরা প্রথম ম্যাচেই দেখেছি, তিনি দুবাই থেকে আসলেন, সে যেই পারফরমেন্সটা সেখানে রেখেছিলেন সেটাই আমরা তার কন্টিনিউশনটাই লাস্ট ম্যাচেও দেখেছি, এবং তার যে টিপিক্যাল বোলিং সেটাই আমরা দেখেছি, এবং খুব এনজয় নিশ্চয়ই করছেন। রাইট, এটা তো আসলে যেরকম আমরা তাসকিনের কথাও দেখছিলাম, যারা আসলে আইএল টি20 সবশেষ খেলেছেন বা খেলছেন, তারা তো এটার একটা সুবিধা পাবেনি বিপিএল। এবং মোস্তাফিজ ইজ অলওয়েজ টি20তে আসলে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এই উইকেট তাকে এত বেশি হেল্প করে এবং সামনে। বাট আমরা আসলে দেখতে চাইবো মোস্তাফিজ ওয়ার্ল্ড কাপে তার বেস্ট আউটপুটটা দিচ্ছেন, কিন্তু এগেইন মোস্তাফিজের 4টা ওভার উড বি চ্যালেঞ্জিং। বাট একই সাথে আমরা গত ম্যাচে যদি দেখি যে ফাহিম আশরাফ হঠাৎ করে 5 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন। সো এই দুটো দলে এরকম কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে, কে যে কখন কোন দিক দিয়ে পারফর্ম করে দেবেন সেটা আসলে বলা মুশকিল। নাহিদ রানা আছে তাদের আরেকজন, যদিও তিনি স্টিল এখনও বেশ খরুচে বল করছেন। আলিস আল ইসলাম, তাকে আসলে এবার আলাদা করে একটু নজর রাখতে হচ্ছে, বিকজ সে খুব কনসিস্টেন্ট পারফর্ম করে এই জায়গাটা এসেছে, এবং তাকে রংপুর সুযোগ দিচ্ছে, এবং সেটা নিশ্চয়ই সেই সুযোগটা তিনি কাজে লাগাবেন। সো দুটো দলেই আসলে এমন এমন কিছু ক্রিকেটার আছেন, আপনি আসলে এরকম নাম ব্যাটিংটা নিয়ে যদি দেখি, সেখানেও তো আসলে ব্যাটিং লাইনআপটা তো বেশ স্ট্রং। না নিশ্চয়ই ব্যাটিং লাইন আপেও ধরুন মজাটা হচ্ছে এই দুটো দলেরই আমার মনে হয় যে টপ অর্ডারটা একটু ইনকনসিস্টেন্ট হয়তো মনে হতে পারে, কারণ হচ্ছে সাইফের কাছ থেকে একটা ভালো কিছু চাওয়া ছিল, যেটা এখন পর্যন্ত হয়তো তিনি খুব একটা ফুলফিল করতে পারেননি। বাট একই সাথে যদি আপনি দেখেন রাজশাহীর দিকে টপ অর্ডারে এগেন মানে ওই ছোটো ছোটো স্টার্ট করে তারা আউট হয়ে যাচ্ছে, কেউ কন্টিনিউ করতে পারছেন না। এবং দুটো দলের কাছ থেকে আমরা আসলে এরকম একটা ইনিংস চাইবো লোকাল ক্রিকেটাররা, যেমন যেটা নাইম প্রথম ম্যাচে করেছেন, বা আরও অনেকের কাছ থেকে আমাদের সাথে চাওয়া থাকবে, যাদের কাছ থেকে দেখার থাকবে যে তারা কতটা ওই পারফর্ম করছেন। এবং এটা আসলে সবসময় বলা হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি, এবং সেই জায়গাটা আমরা চাইবো আমাদের লোকাল ক্রিকেটার এবং অবশ্যই টপ অর্ডাররা, সেটা আসলে যারাই সম্ভাব্য দলে সুযোগ পেতে যাচ্ছেন তাদের দিকে তো আলাদা করে চোখ থাকবে। শেষ সময় দল হয়তো দিয়ে দেবে খুব শীঘ্রই, তার আগে আসলে একটু ওই স্টেটমেন্টটা দেওয়া নির্বাচকদের জানানো, এবং সেটার জন্য পারফেক্ট মঞ্চ হচ্ছে বিপিএলের এই ম্যাচগুলো। আমরা তো আপনি যেটা বললেন, আসলে আমরা মেইন টার্গেট তো হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপের একটা পারফেক্ট প্রস্তুতি নেওয়া। সেদিক থেকে ন্যাশনাল টিমের যারা প্লেয়ার খেলছেন তাদের পারফরমেন্স কেমন দেখছেন, যারা খেলবেন টি20 ওয়ার্ল্ড কাপে সম্ভাব্য? প্রথমত হচ্ছে আমাদের, আমি যদি একদম শুরু থেকে আসি, তানজিদ তামিমকে নিয়ে আসলে একটু আমি বলবো যে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ তানজিদ তামিম অনেকদিন হলো ন্যাশনাল টিমে আছেন, এবং তিনি এখন তার জায়গাটা অটোমেটিক একটা স্পট তিনি মোটামুটি বলা হচ্ছে ওপেনিংয়ে, সেই জায়গাটায় তিনি আসলে এই 15-20 রানের একটা ইনিংস, এবং তিনি যদি নিজেকে ওইভাবে এস্টাবলিশ করেন যে তিনি আসলে এই রানটুকুই করবেন, সেটা আসলে খুব দুঃখজনক হবে। কারণ তিনি প্রত্যেকটা ম্যাচে স্টার্ট পাচ্ছেন, অনেক সময় ক্রিজে কাটানোর পর তিনি আউট হয়ে যাচ্ছেন, এইটা খানিকটা দুঃখজনক। এদিকে শান্ত আমার মনে হয় যে তিনি এখন খানিকটা বিপাকে ফেলতে পারেন নির্বাচকদের, কারণ তিনি খুব কনসিস্টেন্ট পারফরমেন্স করছেন। ইমনকে নিয়ে যদি আলাদা করে জানতে চাই, ইমনের পারফরমেন্স আমরা দেখছি উইকেট কিপিং তিনি করছেন, সেখানে তার যে কুইক রিফ্লেক্স আমাদের চোখে পড়েছে, লাস্ট ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, এবং ইমনকে 4-এ খেলানো হচ্ছে আমাদের ওপেনার, তিনি এবং 4-এ তিনি খুব ভালো মানিয়ে নিয়েছেন। মানে এই জিনিসটাই আপনার কাছে কেমন লাগছে? সে তো মানিয়ে নিয়েছে, কিন্তু আসলে 4-এই কি তিনি কমফোর্টেবল কিনা, কি মনে হচ্ছে? তিনি অবভিয়াসলি তার টিম কম্বিনেশনের কারণে 4-এ খেলছেন এবং পারফর্ম করছেন। এখন আপনি উইকেট কিপিংয়ের কথা বলছেন, বাট ন্যাশনাল টিম আসলে তার উইকেট কিপিং করার জায়গাটা নেই, যেটা হচ্ছে বাস্তবতা। ফলে ওই জায়গাটা তো তাকে কিন্তু মানিয়ে নিতে হবে। তিনি আনফর্চুনেট আমি বলবো, ইমনের আসলে ন্যাশনাল টিমে ডিজার্ভ করেন তিনি, কিন্তু বাংলাদেশে ধরুন আমরা যদি লেটসে ভারতের দলটার দিকেও তাকাই, অনেক আলোচনা হয়েছে গিলকে নিয়ে ড্রপ করার জন্য, টিম কম্বিনেশনের জন্য। ফলে ইমনের ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম, বাট স্টিল হি ইজ ভেরি আর্লি ইন হিজ ক্যারিয়ার, বয়স আছে তার, এই ক্ষুধাটা থাকতে হবে রান করা তার, এবং এই যে এরকম সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেয়। আচ্ছা, আমাকে 4 নম্বরে দিয়েছে, সো লেটস প্লে ইওর বেস্ট, এবং সেটা আসলে 4 নম্বরে দেওয়ার কারণ কি তিনি কিপিং করছেন সে কারণে? আমার মনে হয় না। আপনি যদি দলটার দিকে তাকান, আসলে তাকে ওপেনিংয়ে দিতে গেলে তাহলে আসলে
ওই ব্যাটিং অর্ডারটাতে তারা বেশ বিপাকে পড়তে হবে এবং সে কারণেই তাকে আসলে 4-এ খেলানো হচ্ছে এবং থ্যাঙ্কস গড যে তিনি সেখানে পারফর্ম করছেন। আমরা সাধারণত দেখি বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং অর্ডার চেঞ্জ হলে সেটার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা সময় লাগে, বাট ইমন খুব দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ইমন কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট টিমে তিনি যখনই এসেছেন তখন থেকে আলোচনায় ছিলেন, কিন্তু মাঝে মধ্যে হয়তো বা একটু ইনকনসিস্টেন্ট হলেও তাকে আসলে দল থেকে বাদ পড়ার প্রপার রিজন আমরা জানি না এখনও। আমার মনে হয় যে স্টিল হি ডিজার্ভস দ্য চান্স এবং তার জন্য তারাকে আসলে রানটা করতে হবে, সেই কাজটা তিনি করছেন। নিশ্চয়ই আমরা যদি একটু রিপন মন্ডলকে নিয়ে কথা বলি, নিশ্চয়ই দেখেছেন দুর্দান্ত। খুবই, এবং যেটা তিনি বলেছেন লাস্ট ম্যাচে পারফরমেন্সের পরে যে তাকে বলাই হয়েছিল যে তুমি নামবে নাইট ম্যাচে, সেভাবেই প্রিপারেশনে থাকার জন্য, এবং তিনি নামলেন এবং তিনি পারফর্ম করে দিলেন। এই যে ব্যাপারটা মেন্টালিটি, এবং আমরা সবসময় আগে দেখতাম যে ব্যাপারটা যে কেউ যদি স্কোয়াডে আজকে আছে পরের দিন নেই, একটু আপসেট, এবং সেটা তার পারফরমেন্সের প্রভাব পড়তো। কিন্তু এখনকার জেনারেশনের যারা আছে ক্রিকেটার, মনে হচ্ছে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে, যে তাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হয় যে তুমি সব ম্যাচেই হয়তো থাকবে না, দলের প্রয়োজনে কম্বিনেশনের বিবেচনায় তোমাকে রাখা হবে না, যেদিন সুযোগ পাবে সেদিন পারফর্ম করে দেয়া। এই বিষয়টা কতটা আসলে পজিটিভ? আমার ক্রেডিট গোজ টু হান্নান সরকার এবং রাজশাহী ওয়ারিয়র্সের টিম ম্যানেজমেন্ট এবং রিপন মন্ডলকে নিয়ে। আমি হান্নান সরকারের কথা বললাম কেন, কারণ তিনি আসলে এই প্লেয়ারদের নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং তার দলটার দিকেও যদি তাকান, অনেকগুলো প্লেয়ার এসেছে আন্ডার 19 বা এজ লেভেল থেকে, যখন তিনি সিলেক্টর হিসেবে কাজ করছিলেন তাদের সঙ্গে। সো অবভিয়াসলি এটা একটা বিরাট বড়, আপনি যে মেসেজটা দিয়েছেন ট্রু, এটা আসলে ক্রিকেটারদের সঙ্গে ওই আন্ডারস্ট্যান্ডিং থাকাটা দরকার, যে তুমি কিন্তু যখনই সুযোগ পাও তোমাকে ব্যস্ত দিতে হবে, কিন্তু এমন না যে জায়গা ধরে তুমি যে কনফার্ম খেলছো এটা ধরে রাখার কোনো সুযোগ নেই। সেই জায়গাটায় রিপন মন্ডলের 4 ওভার 13 রান, একটা মেডেন করেছেন, 4টা উইকেট, অসাধারণ বোলিং পারফরমেন্স। এবং রিপন মন্ডল আমাদের হচ্ছেন আরও একজন, মানে আমরা যখন বলি না বাংলাদেশ বোলিংয়ে খুব শক্তিশালী, বিশেষ করে পেস বোলিং ইউনিট, সেখানে আমার মনে হয় রিপন মন্ডল আমাদের নেক্সট লাইনআপে খুব ভালোভাবে আছেন। জায়গা কোথায় আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে আমি জানি না, আমাদের অনেক হয়তো সারপ্রাইজ হবে আসলে, এটা একটা মানে এমন একটা জায়গা, মধুর সমস্যা না আমাদের, এবং এটা আমাদের এনজয় করা উচিত আমার মনে হয় আমাদের সিলেক্টর এবং বাংলাদেশ দলের। এইটা রিসেন্ট টাইমে এটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা দিক হয়েছে যে আমাদের আর যাই হোক পেস বোলিং ইউনিটটা আমাদের সবসময় ভেরি ভেরি স্ট্রং, এবং সেখানে একের পর এক ক্রিকেটার এরকম রিপন মন্ডলের মতো পারফর্মারও আমাদের হাতে আছে অপশন। সো এটা একটা ভেরি গুড সাইড। বাট এগেইন তাদেরকে হচ্ছে ওই রেগুলার অ্যাটলিস্ট ন্যাশনাল টিমে যদি আমরা এখন নাও দেখি, ঘরোয়া ক্রিকেটে তাকে রেগুলার খেলানো, তাদের ফিটনেস নিয়ে আলাদা করে কাজ করা, যেটা বাংলাদেশ ছাড়া সব দলেই হয়, থাকা যেন আমরা তাকে দেখতে পাই যে তিনি খেলছেন, এমন না অন এন্ড অফ কখনো সেটা যেন না হয়। দিন শেষে দেশের ক্রিকেট এগিয়ে যাক। আজকে নতুন বছর শুরু হচ্ছে, এই বছর আমরা আসলে খুবই প্রত্যাশায় নতুন বছরের ক্রীড়াঙ্গনের জন্য ভরপুর একটা বছর না, টি20 ওয়ার্ল্ড কাপ, আবার ফুটবল বিশ্বকাপ আছে, সবকিছুতে আমরা যেন খুব পজিটিভ কথা বলতে পারি, সেটাই আসলে আজকে প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, আর এই ছিল এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১ সাথেই থাকুন।